আরো 56 জনকে হত্যা, ট্যাঙ্ক হামলায় গাজায় একমাত্র গির্জাও গুড়িয়ে দিল ইসরায়েল, বিশ্বজুড়ে নিন্দা। টানা 5 দিনের সংঘর্ষে সিরিয়া নিহতের সংখ্যা বেড়ে 360, দুপক্ষকে শান্ত করতে আলোচনায় ওয়াশিংটন। অভিবাসীদের দমনে তৎপর মার্কিন প্রশাসন, বৈধ অভিবাসীরাও দমনের তালিকায়, বেশি ঝুঁকিতে হাইতি, ভেনিজুয়েলার অভিবাসীরা। এবং কানাডায় পড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আবারও দুঃসংবাদ, বাড়ানো হচ্ছে সলভেন্সি ডলারের পরিমাণ, যাওয়া কঠিন হবে মত বিশ্লেষকদের। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাবিবা আফরোজ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় সময়ের সঙ্গে বাড়ছে মৃত্যুর মিছিল। গেল একদিনে অঞ্চলটিতে আরও 56 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে ট্যাঙ্ক হামলা চালিয়ে গাজায় একমাত্র গির্জাও গুড়িয়ে দিয়েছে তারা। এতে 3 জন নিহত ও 10 জন আহত হয়েছে। এ ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। এরপরই যুক্তরাষ্ট্রের চাপের মুখে হামলাটি ভুলবশত হয়েছে বলে স্বীকার করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপ শেষে এই কথা জানান তিনি। ইসরায়েলি হামলায় অঞ্চলটিতে এ পর্যন্ত প্রায় 59,000 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। টানা 5 দিনের সংঘর্ষে সিরিয়ার সাউইদা প্রদেশে বেদুইন ও দ্রুজ সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 360 জনে। সিরীয় মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে। এদিকে দেশটিতে ইসরায়েলি হামলার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপ করেছে মার্কিন প্রেসিডেন্ট। এরপর হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায় দুপক্ষের সঙ্গে চূড়ান্ত পর্যায়ে কূটনৈতিক আলোচনা করেছে ওয়াশিংটন। ইসরায়েলে হামলায় যুক্তরাষ্ট্র সমর্থন করে না বলেও জানানো হয় বিবৃতিতে। তবে ইসরায়েল বলছে দ্রুজ সম্প্রদায়কে রক্ষার জন্যই হামলা চালিয়েছে তারা। অন্যদিকে তেল আবিবের বিরুদ্ধে সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ জাতিসংঘের। হামলার নিন্দা জানিয়েছে কাতার, তুরস্ক ও সৌদি আরব সহ 10 দেশ। দক্ষিণ কোরিয়ায় টানা ভারী বর্ষণে 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 1300 মানুষকে। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে দেশটির সিওসান অঞ্চল। শহরটিতে পুরো দিন পার না হতেই 400 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে দেশটির আবহাওয়া দপ্তর। অতি বৃষ্টির ফলে হওয়া বন্যায় পানিতে ডুবে আছে যানবাহন ও ঘরবাড়ি। পাহাড়ি ঢলে ভূমিধস ও আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। তবে আগামী সপ্তাহে আবারও তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। সেই সঙ্গে তীব্র তাপপ্রবাহের আশঙ্কাও জানায় সংস্থাটি। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বজ্রপাতে 19 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্যটির নালন্দা জেলায়। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তর এই তথ্য জানিয়েছে। মৃতদেহ পরিবারের প্রতি শোক জানিয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তাদেরকে 4 লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। চলতি মৌসুমে বিহারে তুলনামূলক বেশি বজ্রপাতের আশঙ্কার কথা জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। তাই জনসাধারণকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেয় সংস্থাটি। অভিবাসী দমনে তৎপর মার্কিন প্রশাসন। এতদিন অবৈধ অভিবাসীদের নিয়ন্ত্রণে কঠোর হলেও নতুন করে দেশটিতে বসবাসরত বৈধ অভিবাসীরাও রয়েছে ট্রাম্প প্রশাসনের দমনের তালিকায়। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে হাইতি, ভেনেজুয়েলা, নিকারাগুয়া ও হন্ডুরাসের অভিবাসীরা। পিটিএস প্রোগ্রামের আওতায় দীর্ঘদিন ধরে দেশটিতে বসবাস করে আসছেন তারা। অধিকার কর্মীরা এই দমন পীড়নকে আখ্যায়িত করেছে বহিষ্কার উৎসব নামে। বিস্তারিত অর্ণপ্রসাদের রিপোর্টে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে অভিবাসী দমনে বেশ শক্ত অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতদিন তার রোষানলে ছিল দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীরা। তবে নতুন করে দমনের তালিকায় যুক্ত হচ্ছে বৈধরাও। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় বহিষ্কার কর্মসূচি চালানোর নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ট্রাম্প এবার নজর দিয়েছেন দেশটিতে বসবাসরত 12 লাখ অভিবাসীর ওপর, যাদের অস্থায়ী সুরক্ষা বা টিপিএস প্রোগ্রামের মাধ্যমে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেওয়া হয়েছিল। সাধারণত যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগ থেকে পালিয়ে আসা অভিবাসীদের এই সুরক্ষা দিয়েছিলেন
জো বাইডেন সহ আগের প্রশাসনগুলো। এই স্ট্যাটাসের আওতায় তারা যুক্তরাষ্ট্রে 18 মাস পর্যন্ত কাজ করার অনুমতি পান। মেয়াদ শেষে এটি নবায়নের সুযোগও থাকে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোম টিপিএস প্রোগ্রামে থাকা 7 লাখেরও বেশি অভিবাসীর সুরক্ষা বাতিল করেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি বিপাকে হাইতি থেকে যুক্তরাষ্ট্রে আসা প্রায় 3,48,187 জন নাগরিক, যাদের বেশিরভাগই সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে পালিয়ে এসেছিলেন। ক্ষতির তালিকায় রয়েছে ভেনেজুয়েলানরাও। দেশটির প্রায় 3,48,187 জন নাগরিক নিকোলাস মাদুরোর দমনমূলক শাসন থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। এছাড়াও টিপিএস প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে থাকা 52,000 হন্ডুরাসবাসী ও 3,000 নিকারাগুয়ান অভিবাসীও রয়েছে ঝুঁকির তালিকায়। ট্রাম্প প্রশাসন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সময়কালীন মানবিক প্যারোল সুবিধা পাওয়া অভিবাসীদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এর আওতায় নির্দিষ্ট সময়ের জন্য যুক্তরাষ্ট্রে থাকার ও কাজ করার অনুমতি পেতেন তারা। তবে এখন মার্কিন অভিবাসন আদালতগুলো এই প্যারোল মামলাগুলোর শুনানি বাতিল করেছে। ফলে এসব অভিবাসীকে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিইর এজেন্টরা গ্রেপ্তার করে দ্রুত বহিষ্কারের পথে পাঠাচ্ছে। অধিকার কর্মীরা এই পদ্ধতিকে আখ্যা দিয়েছেন বহিষ্কার উৎসব নামে। তবে ভিন্ন কথা বলছেন হোয়াইট হাউসের অন্যতম মুখপাত্র অ্যাবিগেইল জ্যাকসন। টিপিএস প্রোগ্রাম স্থায়ী নাগরিকত্ব বা স্থায়ী আবাসিকতার পথ হিসাবে তৈরি করা হয়নি বলে সাফ জানান তিনি। পাশাপাশি বাইডেন প্রশাসন এই প্রোগ্রামগুলোর অপব্যবহার করেছে বলেও অভিযোগ তার। অর্ণব প্রসাদ, RTV। বিদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কূটনৈতিকদের অন্য দেশে নির্বাচন নিয়ে মতামত দিতে নিষেধ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 7 জুলাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাসে এই বার্তা পাঠানো হয়েছে। তার বার্তায় বলা হয়, অন্য দেশের নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা কিংবা সংশ্লিষ্ট দেশের গণতান্ত্রিক মূল্যবোধের ওপর মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। যুক্তরাষ্ট্রের স্বার্থ জড়িত না থাকলে কোনো মার্কিন কূটনৈতিক শীর্ষ নেতৃত্বের অনুমতি ছাড়া এমন বিবৃতি দিতে পারবে না। এক্ষেত্রে নির্বাচন সংক্রান্ত যে কোনো মন্তব্য করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কিংবা দপ্তরের মুখপাত্র। আবারও দুঃসংবাদ কানাডায় পড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য। আগামী 1 সেপ্টেম্বর থেকে বাড়ানো হচ্ছে সলভেন্সিতে ডলারের পরিমাণ, যা আগের কানাডিয়ান ডলারের থেকে অনেকটাই বেশি। কানাডায় যাওয়া আরও কঠিন হয়ে পড়েছে বলছেন বিশ্লেষকরা। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। কানাডায় পড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আবারও দুঃসংবাদ আসলো। দেশটিতে বিদেশি শিক্ষার্থীদের পড়তে যাওয়া 2025 সালের 1 সেপ্টেম্বর থেকে স্টাডি পারমিটের জন্য ব্যাংক সলভেন্সি নীতিমালায় পরিবর্তন আনছে দেশটির সরকার। 1 সেপ্টেম্বর থেকে যারা কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে আসতে চান, তাদের 1 বছরের জীবনযাত্রার খরচ হিসেবে 22,895 কানাডিয়ান ডলার ব্যাংকে থাকতে হবে, যা আগে ছিল 20,635 ডলার। ট্রাভেল খরচ ও টিউশন ফি বাদে ব্যাংকে এই সমপরিমাণ টাকা আছে তার প্রমাণপত্র দেখাতে হবে। অর্থাৎ এখন থেকে যারা আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে কানাডায় যেতে চান, তাদের মোট 45,395 কানাডিয়ান ডলার প্রয়োজন হবে বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ প্রায় 41 থেকে 42 লাখ টাকা। কানাডিয়ান ডলারের বিনিময় হারে এটি কম বেশি হতে পারে, যার মধ্যে 22,895 কানাডিয়ান ডলার জীবনযাত্রার খরচ, 20,000 কানাডিয়ান ডলার টিউশন ফি, 2,500 কানাডিয়ান ডলার ট্রাভেল ও অতিরিক্ত খরচ। মোট খরচ 45,395 কানাডিয়ান ডলার। যে কেউ একা গেলে দেখাতে হবে 22,895 কানাডিয়ান ডলার। আপনার সঙ্গে যদি স্ত্রী বা স্বামী থাকেন, তাহলে জীবনযাত্রার খরচ দেখাতে হবে 28,502 ডলার। যদি আপনার সঙ্গে একটি সন্তান থাকে, তাহলে জীবনযাত্রার খরচ দেখাতে হবে 35,040 ডলার।
যদি 2টি সন্তান থাকে তাহলে জীবনযাত্রার খরচ দেখাতে হবে $42,543। প্রতি অতিরিক্ত সদস্যের জন্য $6,170 অতিরিক্ত দেখাতে হবে। অর্থাৎ কেউ পরিবার সহ কানাডায় যেতে চাইলে বাংলাদেশের শিক্ষার্থীদের 50 থেকে 60 লাখ টাকার সমপরিমাণ ব্যাংক সলভেন্সি দেখাতে হতে পারে। রাকিব হাসান, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।